প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ ও সবল আছো। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পদার্থবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতেই পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা ইতিমধ্যে যারা এই ক্লাসে যোগদান করেছ তারা সবাই আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ রাখবে এবং কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে, আমি সাথে সাথে উত্তর দেব। আমার পরিচয় ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি। আমি ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ এবং আইসিটি বিষয়, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। পাঠ পরিচয়। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। ইতিপূর্বে দুটো ক্লাস আমি করেছি। এই দুটো ক্লাস আমি অষ্টম অধ্যায়ের উপর নিয়েছি। অষ্টম অধ্যায়ের নাম ছিল পর্যাবৃত্ত গতি। সময় ৪৫ মিনিট হলেও পূর্ণ ১ ঘন্টায় তোমাদের সাথে থাকব। আজকে বিজয়ের মাসের প্রথম দিন। মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করে বাংলাদেশকে ছিনিয়ে এনেছে এবং একটি স্বাধীন পতাকা আমাদেরকে উপহার দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। শুরুতেই বইয়ের বিষয় তোমাদের ইতিপূর্বে বলেছি। বইয়ের বিষয়গুলো তারপরেও যারা এখনো জানো না তারা দেখো পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, প্রফেসর এটিএম শামসুর রহমান সেলু লেকচার পাবলিকেশনের এই বইটি আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে পাঠ্য করেছি। এর সাথে আরো দুটো বই আছে, তোমরা এগুলো ক্রয় করতে পারো যদি অতিরিক্ত বই পড়তে চাও। রোল কল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রোল কল আমাদের এগুলো মনিটরিং করা হয়। তোমাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, গতকাল আমাদের একটি লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষক মহোদয়গণের একটি সর্বোচ্চ মিটিং হয়েছে। সেখানে আমরা তোমাদের উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে তোমাদের উপস্থিতির সংখ্যা কমে যাচ্ছে, তাই এই বিষয়টি অত্যন্ত জোরালোভাবে খেয়াল করা হয়েছে। তোমরা উপস্থিতির হার বাড়াতে হবে তোমাদেরকে এবং সতর্ক হতে হবে, খুবই সতর্ক হতে হবে এ বিষয়ে যদি কোনো সমস্যায় পড়ে যাও তখন কিন্তু বেশ একটি বড় ধরনের ঝামেলা হয়ে যাবে, যা অভিভাবকদের উপরে গিয়ে পড়বে এবং তোমাদের উপরে এসেও পড়বে। তোমরা কমেন্ট বক্সে রোল নাম্বারগুলো দিয়ে দাও এবং এই বিষয় এটি বেশি বেশি শেয়ার করবে
এই তোমরা যাতে সকল ছাত্ররা জানে যে এখন একটি পদার্থবিজ্ঞানের ক্লাস হচ্ছে, মাজার স্যার একটি ক্লাস নিচ্ছেন, সকল ছাত্ররা যাতে জানতে পারে তোমরা সবাই শেয়ার করবে। যারা যারা আমার সাথে আছো এখন সবাই তোমরা এটা শেয়ার করে দাও, এই ক্লাসটি, আজকের ক্লাসটি শেয়ার করে দাও। আজকের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। কিছু পূর্বজ্ঞান যাচাই। এই অধ্যায়ে তোমরা অনেক কিছুই শিখেছো, ইতিমধ্যেই অনেক কিছু জেনেছ এবং এসএসসি লেভেলেও বেশ কিছু বিষয় তোমরা জানো। কিছু চিত্র তোমাদের দেখাবো, এই চিত্রগুলো দেখে তোমরা বলতে হবে তোমাদেরকে যে চিত্র দ্বারা কি বোঝাচ্ছে। কমেন্ট বক্সে চিত্রের নম্বর দিয়ে উত্তর করবে, অর্থাৎ যে চিত্রটার যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে উত্তর করবে কমেন্ট বক্সে। তোমাদেরকে প্রথম চিত্রটি দেখাচ্ছি। এই চিত্রটি দ্বারা কি বোঝানো হচ্ছে তোমরা কমেন্ট বক্সে, এই চিত্রটার নাম্বার হচ্ছে 1 নম্বর চিত্র। এই চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে কমেন্ট বক্সে এটি বলবে, কমেন্ট বক্সে বলবে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। তোমাদেরকে প্রথম চিত্রটি দেখাচ্ছি। এই চিত্রটি দ্বারা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, তোমরা ইতিমধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছো যারা আমার সাথে যোগ দিয়েছ। আমি দ্বিতীয় চিত্রের দিকে যাই, দ্বিতীয় চিত্রটা উত্তর দিবে। দ্বিতীয় চিত্রটা দ্বারা কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, দ্বিতীয় চিত্রটা দ্বারা আমি কি বোঝাচ্ছি তোমরা কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট বক্সে লিখবে এবং সাথে সাথে রোল নাম্বার গুলো দিয়ে দিবে, রোল নাম্বার গুলো দিয়ে দিবে। তোমরা তো জানোই যে আমি ক্লাস শুরু হওয়ার 40 মিনিটের মধ্যে রোল নাম্বার গুলা কমেন্ট বক্স থেকে উঠিয়ে নিয়ে আসি এবং সেগুলোই কিন্তু পাবলিশ করি এবং সেগুলোই কিন্তু সংরক্ষণ করি। যখন কর্তৃপক্ষ আমার কাছে রোল নাম্বার চাবে তখন আমি সেই রোল নাম্বার গুলোই দিব। শুধু তোমরা ভাববে না যে সন্ধ্যার সময় এই রোল নাম্বার দেবে বা আগামীকাল রোল নাম্বার দেবে আর সেই রোল নাম্বার গুলো আমি গ্রহণ করব, তা কিন্তু নয়। অর্থাৎ ক্লাস শুরু থেকে 40 মিনিটের মধ্যেই তোমাদেরকে রোল নাম্বার গুলো দিয়ে শেষ করতে হবে। তাহলে দ্বিতীয় চিত্রটা দ্বারা কি বোঝাচ্ছি তোমরা কমেন্ট বক্সে লিখবে। তৃতীয় আরেকটি চিত্র, চতুর্থ চিত্র নম্বর 4 নম্বর চিত্র। এই 4 নম্বর চিত্র দ্বারা কি বোঝাচ্ছি তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই 4 নম্বর চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে? 4 নম্বর চিত্রটা কি বোঝানো হচ্ছে কমেন্ট বক্সে তোমরা উত্তর করবে। ইতিমধ্যে যারা যোগ দিয়েছ বেশ ভালো, তারা শেয়ার করে দাও যাতে যারা এখনো ক্লাসে যোগ দেয়নি তারা ক্লাসে যোগ দেয়। তাই তোমরা সবাই শেয়ার করে দাও যাতে তারা ক্লাসে যোগ দেয়। এবার 5 নম্বর চিত্রটা দেখাবো। এই 5 নম্বর চিত্রটা দিয়ে কি বুঝাচ্ছি তোমরা এই চিত্র দেখে বলতে হবে, কমেন্ট বক্সে লিখতে হবে যে এই চিত্রটা দ্বারা কি বোঝানো হচ্ছে। চিত্র নম্বর 5, এই 5 নম্বর চিত্রটা দ্বারা কি বোঝানো হচ্ছে কমেন্ট বক্সে লিখবে। তোমাদের পদার্থ বিজ্ঞানের ক্লাস হচ্ছে আজকে, তাই পদার্থ বিজ্ঞান সংশ্লিষ্ট কোন বিষয়টি এখানে আমি বুঝাচ্ছি এবং সেটি তোমরা কমেন্ট বক্সে লিখবে। তোমাদের বুদ্ধিমত্তা ফুটে উঠবে যে আসলে তোমরা পড়ার মধ্যে আছো না শুধু কাঁধে ব্যাগ নিয়ে এদার থেকে ওদার, ওদার থেকে এদার, খালি ঘুরে বেড়াচ্ছ। আর পরীক্ষার সময় আল্লাহর রহমত সেটা তো আমাদের জানা কি হয়, ভালো করেই জানা। তাই আমি তোমাদেরকে একটা পরীক্ষা নিচ্ছি যে আসলে তোমরা পড়ার মধ্যে আছো কিনা সেটি এখন ফুটিয়ে তুলবে এই 5 নম্বর চিত্রটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি। 6 নম্বর চিত্র দিচ্ছি আরেকটি, 6 নম্বর চিত্র, চিত্র নম্বর 6। এই চিত্র নম্বর 6 দ্বারা কি বোঝানো হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখবে। কমেন্ট বক্সে লিখবে। এই যেমন নুসরাত হামিদ, নুসুর হামিদ অর্থাৎ নুসু,
নুসু লিখেছে দুলন গতি বোঝানো হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ নুসু, তুমি উত্তর করতে পেরেছ। দুলন গতি তো অবশ্যই হবে, সুনির্দিষ্টভাবে বলতে হবে যে আসলে দুলন গতির কোন বিষয়টি। আমরা তো এটা জানি যে আজকে দুলন গতি পড়াচ্ছি, পর্যায়বৃত্ত গতি পড়াচ্ছি, পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির কোন বিষয়টি আজকে পড়াবো এই চিত্রের মধ্য থেকে বের হয়ে আসবে। তোমরা এই চিত্রের মধ্য থেকে তোমাদের উত্তর করতে হবে 6 নম্বর চিত্র। আচ্ছা, এবার 7 নম্বর চিত্র, চিত্র এবং উত্তর করবে। চিত্র লিখে এবং উত্তর দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে উত্তরটা সঠিক হচ্ছে কিনা। এবার 7 নম্বর চিত্র, পদার্থবিজ্ঞানের কোন কোন বিষয়গুলো এই 7 নম্বর চিত্র দ্বারা আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ, পদার্থবিজ্ঞান, একটি কথা মনে রাখবে, তোমরা কিন্তু সৃজনশীল যুগের ছাত্রছাত্রী। তোমাদেরকে নিদর্শন দেখে প্রশ্ন করা হয়, বিভিন্ন নিদর্শনের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় এবং সে অনুযায়ী তোমাদের উত্তর করতে হয়। তাই এই যে নিদর্শনগুলো দেখানো হচ্ছে, এই নিদর্শনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নিদর্শন দেখে তুমি কতটা অনুধাবন করতে পারো, তোমার অনুধাবন ক্ষমতাটা কতটা, সেটা এখানে প্রকাশ পাবে। তাহলে পদার্থবিজ্ঞানের কোন কোন বিষয়গুলো এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, তার মধ্য থেকে আজকে কোন বিষয়টি আমি তোমাদেরকে পড়াবো সেই বিষয়টি যদি উল্লেখ করতে পারো এই তোমার কমেন্ট বক্সে, তবেই বোঝা যাব যে তোমরা লেখাপড়ার মধ্যে আছো এবং সঠিক লাইনে লেখাপড়া করছো। ঠিক আছে? আচ্ছা, বল, গতি, সরণ, ত্বরণ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, তুমি স্বপ্নীল বলেছ বল, গতি, সরণ, ত্বরণ। থ্যাংক ইউ, তুমি কিছু উত্তর করেছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। আরো সবাই উত্তর করার চেষ্টা করবে পদার্থবিজ্ঞানের কোন কোন বিষয়গুলো এর মাধ্যমে ব্যাখ্যা করা যায় এবং সেখান থেকে আজকের কোন বিষয়টির সাথে এটাকে তুলনা করা যায় এবং এটাকে একটা উদ্দীপক হিসাবে দাঁড় করানো যায় এবং উদ্দীপক হিসাবে দাঁড় করানোর পরে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারবে কিনা, তার একটি প্রাথমিক জ্ঞান অর্থাৎ অনুধাবন ক্ষমতাটা তোমাদের কেমন। হ্যাঁ, এই যে ইমরান মাহমুদ মিলন বল, চাপ ও ক্ষেত্রফল, ত্বরণ ইত্যাদি বলেছ। বল, চাপ, ক্ষেত্রফল, ত্বরণ ইত্যাদি বলেছ। তবে আজকের বিষয় কোন বিষয়টা পড়াবো এর মধ্যে সেটা আছে কিনা সেটাও কিন্তু তোমাকে বলতে হবে যে আজকে যে বিষয়টা পড়াবো তা এই চিত্র 7 নম্বরের মধ্যে আছে কিনা। এগুলো সবই উদ্দীপক, এগুলো নিদর্শনের উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞানের প্রশ্ন করা হয় এবং সেই হিসেবে অঙ্ক সেট করা হয়। আচ্ছা, আরেকটি চিত্র দিচ্ছি, চিত্র নম্বর 8 নম্বর চিত্র দিচ্ছি। এখন এই 8 নম্বর চিত্র দ্বারা তুমি পদার্থবিজ্ঞানের কোন কোন বিষয়গুলো ব্যাখ্যা করতে পারো এবং আজকে যে বিষয়টা পড়াবো, যে অধ্যায়টা পড়াবো, সেই অধ্যায়ের কোন বিষয়টার সাথে এর সংশ্লিষ্টতা আছে তুমি এটা অনুধাবন করে বের করতে পারো কিনা সেটি একটু জাস্টিফাই করি। তোমরা এই যেমন আরেকজন ছাত্র বলেছ বল, গতি, সরণ, ত্বরণ। তোমরা কিন্তু সংখ্যায় উপস্থিতি খুবই কম। এটা আমাদের মিটিং এ এটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে তোমরা পর্যাপ্ত পরিমাণে এখন ক্লাসে যোগ দিচ্ছ না। কি কারণে যোগ দিচ্ছ না সেই বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে তোমরা টেলিফোন পেয়ে থাকবে, তোমাদেরকে টেলিফোন করা হচ্ছে। তাহলে চিত্র নম্বর 8, পদার্থবিজ্ঞানের কোন বিষয়গুলো এই নিদর্শনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় এবং আজকের যে প্রাসঙ্গিক বিষয়টা ছিল পর্যাবৃত্ত গতি, সেখানে এর মধ্যে যে বিভিন্ন টপিকস আছে তার মধ্যে থেকে কোন বিষয়টি এর মাধ্যমে আলোচনা করা যায়, তোমরা এই চিত্র নম্বর 8 এর মাধ্যমে সেটি বলবে। চিত্র নম্বর 9, হ্যাঁ 9 নম্বর চিত্র দ্বারা আমরা পদার্থবিজ্ঞানের কোন বিষয়গুলো আলোচনা করতে পারি এবং এই নিদর্শনের মাধ্যমে আমরা
আজকের যে সংশ্লিষ্ট বিষয় তার মধ্যে কোন বিষয়টার সাথে আমরা এটা তুলনা করতে পারি? হ্যাঁ, নুসরুল হামিদ আবার বলছো কাজ, শক্তি, ক্ষমতা। চাপ বলেছ, চাপ বলেছ স্বপ্নিল। আচ্ছা, আরেকটু ভালো করে আজকের প্রাসঙ্গিক বিষয়টার সাথে এটা যায় কিনা, এই চিত্রটা আজকে যে অধ্যায় পড়াচ্ছি সেই অধ্যায়ের সাথে যায় কিনা এটা খুঁজে বের করাই হচ্ছে তোমার বুদ্ধিমত্তা। অর্থাৎ তোমার মধ্যে সৃজনশীলতা আছে কিনা, অনুধাবন ক্ষমতা আছে কিনা, তুমি অনুধাবন করতে পারো কিনা, তুমি বিষয়গুলো নিজে থেকে বের করে আনতে পারো কিনা, তা এই চিত্রের মাধ্যমে প্রকাশ পাবে যে তুমি উত্তরটা কি করলে। হ্যাঁ, সরল স্পন্দন গতি, এই যে স্বপ্নিল বলেছ সরল স্পন্দন গতি, তুমি অনেকটাই কাছাকাছি চলে গিয়েছো। তুমি ক্লাসে থাকো, রেগুলার থাকো এবং ভাবো, অত্যন্ত ভালো লাগলো, ধন্যবাদ। তুমি ক্লাসে থাকো এবং উত্তর করার চেষ্টা করো। আমরা সবই রেকর্ড করছি, কে ক্লাসে থাকে কে ক্লাসে থাকে না, হ্যাঁ, কাকে ভালো করে খেয়াল করতে হবে, কাকে গুরুত্ব দিতে হবে। আমরা ইতিমধ্যেই এই মাত্র 350 জন ছাত্র, আর আমরা স্যারই আছি এক এক ডিপার্টমেন্টে 5-7 জন করে। হ্যাঁ, তোমরা 13টা সাবজেক্ট পড়ো, 13 দুগুণে 26 জন টিচার আছি আমরা তোমাদের এই 350 জন ছাত্রছাত্রী অবজারভেশন করার জন্য। তাই আমাদের পক্ষে কঠিন কোনো বিষয় না। এই যে স্বপ্নিল, তুমি নিয়মিত ক্লাসে থাকো এবং উত্তরও করো। থ্যাংক ইউ, তুমি অনুধাবন করতে পারতেছ এবং তোমার অনুধাবন ক্ষমতাটা বেশ ভালো। এবার আমরা 10 নম্বর চিত্রে যাব। এই যে 10 নম্বর চিত্র, এটা পদার্থ বিজ্ঞানের কোন কোন বিষয়ের উপরে এই বিষয়টি যায় এবং আজকের যে বিষয় পড়াবো তার সাথে এটা যায় কিনা এবং সংশ্লিষ্টতা আছে কিনা তুমি দেখি অনুধাবন করে বের করতে পারো কিনা, সেটি এখন দেখা হবে। অর্থাৎ এখন সৃজনশীলের যুগ। তোমার উদ্দীপক হবে কোনো একটি দৃশ্য, কোনো একটি বিষয়, কোনো একটি অবস্থার উপরে ভিত্তি করে। তাই তোমার অনুধাবন ক্ষমতা থাকতে হবে ব্যাপক। তাহলে আজকে এই যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়ের কোন বিষয়টার সাথে এর সংশ্লিষ্টতা আছে তুমি অনুধাবন করে বের করতে পারো কিনা, তোমার অনুধাবন ক্ষমতা সৃষ্টি হয়েছে কিনা এবং সে অনুধাবন ক্ষমতা কতটা প্রবল, তা এই কমেন্ট বক্সে লিখে তুমি আমাকে সাথে সাথে জানাবে যে কোন বিষয়টার সাথে যাবে আজকের বিষয়। থ্যাংক ইউ। এই চিত্র নম্বর 10, তোমরা চিত্র নম্বর দিয়ে তারপরে উত্তর করবে। হ্যাঁ, এই যে রাফিয়া বিনতে তুহা সরল দোলক, রাফিয়া বিনতে তুহা সরল দোলকের কথা বলেছ। তোমার রুল নাম্বার হচ্ছে, তোমার রুল নাম্বারটা আগে দিয়েছিলে, এখানে দাও নাই, এখানে শুধু নামটা এসেছে। আচ্ছা, আমি সরল দোলন গতি, মিতুল আলম রোমান, তুমি সরল গতি বলছো, ভেরি গুড। তোমরা বলতেছ, এক একজন একটা বলতেছ, বেশ ভালো। নুসু বলেছ চিত্র 10 তরঙ্গ স্পন্দন গতি। হ্যাঁ, চিত্র 10 তরঙ্গ স্পন্দন গতি, থ্যাংক ইউ। তারপরে পারভেজ খান সরল দোলক বলেছ, থ্যাংক ইউ। এই যে তোমরা যে ক্লাসে থাকো এবং স্যারদের প্রশ্নের উত্তর দাও এবং তোমরা অনুধাবন করো, এই যে তোমরা ভাবতে শিখছ, এটাই সৃজনশীল যুগে চায়। এর ব্যতিক্রম কিছু তো সৃজনশীল যুগে চায় না। সৃজনশীল যুগে যেগুলা চায় না সেই কাজগুলা তোমরা করো। কি কাজগুলা করো? কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে একবার এই বাসায় যাচ্ছ, আবার ওই বাসায় যাচ্ছ। হ্যাঁ, ওই কাঁধের মধ্যে ক্ষয় যেতে থাকে, কিন্তু মাথার মধ্যে কিছু যায় না। আর মাথার মধ্যে যদি যাইতো, হ্যাঁ, বলতে পারো যে স্যার কেমনে বললেন মাথার ভিতরে যায় না? হ্যাঁ, মাথার ভিতরে যায় না, তার রেকর্ড তো পরীক্ষায় পাওয়া যায়। বর্ষ শেষে একটা যে ফাইনাল পরীক্ষা হয়, সেখানে যে পারফরমেন্স আজ 10 বছর যাবত দেখতেছি, তাতে তো আমার কাছে মনে হয় না যে এই কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে বাসায় বাসায় ঘুরে তোমরা মাথার মধ্যে কিছু ঢুকাইতে পারো। এই যে আমার এই চিত্রগুলো দেখো, অনুধাবন করো, প্রশ্নের উত্তর দাও, দেখি কত ক্ষমতা আছে। হ্যাঁ, কত লেখাপড়া করো, কতটা জ্ঞানী, এইবার প্রকাশ পাবে। এই যে চিত্র, এইগুলো হলো নিদর্শন, এগুলো সৃজনশীল, এগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন হবে। হ্যাঁ, তোমরা তো চুপ মেরে গেছো, বেশ কয়েকজন বেশ চমৎকার প্রশ্ন করতেছ। এই যে মাহিদির আহমেদ সরল দোলক বলেছ,
তারপরে অনেকেই বেশ চমৎকার প্রশ্ন করছো। বেশিরভাগ ছাত্রই ক্লাসে থাকো না, তোমরা কিন্তু যথেষ্ট চালাক ছাত্র হয়ে সারো নাই। হ্যাঁ, তোমরা কিন্তু সুযোগ মতো ঠিকই কিন্তু ধরা খেয়ে যাবে, তখন কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। তাই যারা ক্লাসে আছো তোমাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, অত্যন্ত স্নেহ জানাচ্ছি, তোমরা নিয়মিত ক্লাস করো। আর যারা ক্লাস করে না তাদেরকে বিষয়টা জানিয়ে দাও যে ক্লাস করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, অনুধাবন করতে হবে, ভাবতে হবে, বিষয়বস্তু ভাবতে হবে এবং সৃজনশীল পর্যায়ে নিজেদের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে। এবার 11 নম্বর চিত্র নিয়ে দেখি। 11 নম্বর চিত্র কোন বিষয়টি এই চিত্র দ্বারা আমরা বুঝতে পারি এবং এই চিত্র দ্বারা পদার্থ বিজ্ঞানের কোন কোন বিষয় আলোচনা করা যায়, তার মধ্যে আজকের যে অধ্যায়টা পড়াবো তার সাথে এই বিষয়টি যায় কিনা সেটি তুমি কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। চিত্র 11 নম্বর নিদর্শন। এই যে নিদর্শনগুলো, এই নিদর্শনগুলোর উপর ভিত্তি করে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে। আচ্ছা, চিত্র 13 নম্বর। চিত্র 13 নম্বর, এই যে চিত্র 13 নম্বরে আমি যে বিষয়টি দিয়েছি, এখন এই বিষয়টির উপরে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে এই বিষয়টি দ্বারা কি বোঝায়। রাইসা আক্তার বলেছো সরল দোলক, রাশেদুল ইসলাম সরল দোলক। তোমাদের পড়া তো হয়ে যাচ্ছে, এগুলাই তো পড়া। হ্যাঁ, এগুলাই তো পড়া। সৃজনশীল যুগে তুমি কতটা অনুধাবন করতে পারলে সেটাই তো পড়া। হ্যাঁ, এটাই তো পড়া। এই যে তোমরা বলতেছো স্প্রিং এর দোলন, স্প্রিং এর দোলন। আচ্ছা, স্প্রিং এর দোলন সেটা তো আমরা দেখতেছি, কিন্তু আসলে এই স্প্রিং এর দোলনটা মাধ্যমে আমরা কোন বিষয়টা আজকের কোন প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব তা সঠিকভাবে বলতে পারো কিনা সেটি। স্যার এই কমেন্ট পড়ে ভালো লাগে। স্যার এই মোর্শেদ বলেছ, স্যার এই কমেন্ট পড়ে ভালো লাগে। আচ্ছা, ভেরি গুড। সরল স্পন্দন গতি সম্পর্কে বলেছ। হ্যাঁ, যারা এখনো ক্লাসে যোগ দাও নাই তারা খুব দ্রুত ক্লাসে যোগ দাও এবং আমার সাথে ক্লাসে অনুধাবন পর্যায়ে তোমরা দক্ষতার পরিচয় দেখাও। আমি সেটি দেখতে চাই তোমাদের কাছে। এই 14 নম্বর, এই 14 নম্বর বিষয়টি পদার্থ বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো আলোচনা করা যায় এবং আজকের কোন বিষয়টার সাথে এই 14 নম্বর বিষয়টি আমরা আলোচনা করতে পারি তা কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা লিখে আমাকে দেখাও কমেন্ট বক্সে, এবং রোল নাম্বার গুলো দিয়ে দাও। এই রোল নাম্বার কিন্তু 40-এর মধ্যেই কাউন্ট করে নেব। এবার আসি 16 নম্বর চিত্র। হ্যাঁ, 16 নম্বর চিত্র আমরা দেখলাম। তারপরে 17 নম্বর চিত্র আমরা দেখতেছি। এই 17 নম্বর চিত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাচ্ছে। একটা তীর চিহ্ন যাকে দ্বারা এক্স বোঝানো হয়েছে সরণ, সেটা একবার দেখো একদিকে থাকে, আবার দেখো বিপরীত দিকে হয়ে যায়। এমজি দেখো সোজা নিচের দিকে ক্রিয়া করে, তার সাথে থিটা কোণটা দেখো আস্তে আস্তে বাড়তে থাকে আর কমতে থাকে। চমৎকার একটি বিষয় এই 17 নম্বর চিত্র দ্বারা বোঝানো হয়েছে। 17 নম্বর চিত্রে আমরা কোন নিদর্শন, 17 নম্বর নিদর্শন দ্বারা আমরা পদার্থ বিজ্ঞানের কোন বিষয়টি ব্যাখ্যা করতে পারি এবং সেই বিষয়টি ব্যাখ্যা করতে আমরা যথেষ্ট পারদর্শী কিনা সেই বিষয়গুলো অনুধাবন করাই হচ্ছে, সেই বিষয়গুলো জানাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয় হবে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলি যে এই যে এতগুলো বিষয় আমরা দেখলাম, এই বিষয়গুলোর প্রেক্ষাপটে একটি মাত্র শব্দ কি হতে পারে যা আজকে তোমাদেরকে আমি পড়াবো। হ্যাঁ, এখন দেখো তোমরা অনেকেই লাফিয়ে উঠবে যে স্যার আমি তো, আমার উত্তর সঠিক হয়েছে। আবার অনেকেই মন খারাপ করবে যে স্যার আমার উত্তর তো হয় নাই। না, মন খারাপের কোনো কারণ নাই, তুমি তো চেষ্টা করেছ, তুমি অনুধাবন করেছ, এটি বিশাল ব্যাপার। আর যারা লাফিয়ে উঠবে তোমাদের স্ব ভাষায়, হ্যাঁ তারা তো সত্যি খুব অনুধাবন ক্ষমতা ভালো, তোমরা লেখাপড়ার মধ্যে আছো এবং লেখাপড়া করে যে আমাদের দেশ এবং জাতির এজন্য কিছু বয়ে নিয়ে আসবে তা প্রকাশ পাবে। আর এটি হচ্ছে সৃজনশীলের মূল থিম, মূল থিম। আচ্ছা, এবার আমরা দেখি কোন বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। হ্যাঁ, তাহলে এবার সেই মহেন্দ্র খন কোন বিষয়টা আলোচনা করব? সরল দোলক। আচ্ছা, ইতিমধ্যেই যারা এই যে স্বপ্নিল তুমি সরল দোলক বলেছ, ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব কি? সরল দোলক। আচ্ছা, ভেরি গুড।
তোমরা বেশিরভাগই খুবই কাছাকাছি উত্তর দিয়েছ, আর বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছ। যারা সঠিক উত্তর দিয়েছ তারা খুবই গোছালোভাবে লেখাপড়া করছো আমার ধারণা, এবং তোমরা অনলাইন ক্লাসগুলা খুব মজা করে করবে এবং সেই অনুযায়ী লেখাপড়া করবে। আমার বিশ্বাস তোমরা এই ক্লাস থেকেই ভালো করবে, এই অনলাইন ক্লাস থেকেই তোমরা ভালো করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, সরল দোলক। তাহলে এই যে সরল দোলক, এই সরল দোলকের একটি সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটা শুধু এই সামান্য একটু জানলে হবে না, দীর্ঘ সংজ্ঞাটা জানতে হবে। এই সংজ্ঞার রস, সংজ্ঞার দিক, সংজ্ঞার লিমিটেশন, সংজ্ঞার যে বর্ণায়ন, সবগুলি তোমাদের যাচাই বাছাই থাকতে হবে। তাছাড়া কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিক আসবে না, আসবে সামান্য, আর নাম্বারও আসবে সেই সামান্য নাম্বারের রেজাল্টও হবে সামান্য। তাই আমার ধারণা যে তোমরা এই যে যদি এভাবে সংজ্ঞাগুলো দাও, একটি নমনীয় অপসারণীয় পাকহীন ও ওজনহীন ভরের সুতার এক প্রান্তে, তাহলে দেখো কত প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে। স্যার, নমনীয় না নিলে কি হয়? অপসারণীয় না হলে কি হয়? পাকহীন না হলে কি হয়? ওজনহীন না হলে কি হয়? কত প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে। ভরের সুতার এক প্রান্তে একটি ক্ষুদ্র ভারী বস্তু বেঁধে অপর প্রান্ত যদি কোনো সুদৃঢ় স্থান হতে ঝুলিয়ে দেওয়া হয় এবং বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকে, তাহলে এই ব্যবস্থাকে সরল দোলক বলে। তাহলে দেখো, এই প্রত্যেকটা কথার কিন্তু যৌক্তিকতা আছে। কোন একটি কথা যদি এখানে বাদ পড়ে বা কোন একটি কথা যদি লিখতে ভুল হয়, তাহলে হয়তো দেখা যাবে সেখানে ত্রুটি দেখা দিবে এবং সঠিক মানটা আসবে না। তাহলে নমনীয় থাকতে হবে, অপসারণীয় থাকতে হবে, পাকহীন থাকতে হবে, ওজনহীন থাকতে হবে, সুতার সাথে বাঁধতে হবে, তারপরে একটি ভারী বস্তু বেঁধে অপর প্রান্ত যদি কোনো ধীর স্থান হতে ঝুলিয়েও দিতে হবে। বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকে, তাহলে এই ব্যবস্থাকে কি বলা হবে? সরল দোলক বলা হবে। আচ্ছা, এখন লেখাপড়ায় আমার সাথে চলে আসো। তোমরা অনেক পারফরমেন্স দেখিয়েছ, থ্যাংক ইউ আমার ছাত্রছাত্রী সকল। তোমরা বেশ উত্তর করেছ এবং ভালো পারফরমেন্স দেখিয়েছ। এই চিত্রগুলি দেখে, এই নিদর্শনগুলি দেখে, এই সৃজনশীলের যুগে চিত্র দেখে, নিদর্শন দেখে অনুধাবন ক্ষমতা যার বেশি, তারাই কিন্তু ভালো করবে আমার বিশ্বাস। এবার আসি এই কিছু সংজ্ঞা নিয়ে। এবার আসি, এই সংজ্ঞাগুলো হচ্ছে বব, ঝুলন বিন্দু, কৌণিক বিস্তার, কার্যকরী দৈর্ঘ্য, আরো আছে সংজ্ঞা। এই পৃষ্ঠাতে হয়তো বা এই কয়েকটা আলোচনা করব, বা 2 পৃষ্ঠা মিলে বাকিগুলা পরের পৃষ্ঠায় আলোচনা করব। তাহলে এখানে আমরা কি পড়ব? বব, ঝুলন বিন্দু, কৌণিক বিস্তার, কার্যকরী দৈর্ঘ্য। আমরা একটা সরল দোলক এই কিছুক্ষণ আগে দেখে আসলাম, সেই সরল দোলকের সংজ্ঞাটাও দেখে এসেছি। এখন আমরা তোমরা সবাই রোল নাম্বার দিয়ে দাও। শোনো, সিলেবাস সম্পর্কে এই যে মুর্শেদ সিলেবাস বলছো, গত বছরের যে সিলেবাসটা আছে, গত বছর যে সিলেবাসটি দিয়েছি ওই সিলেবাসটাই। এটা প্রথম পত্র থেকে কিছু আছে, দ্বিতীয় পত্র থেকে কিছু আছে। প্রথম পত্র থেকে যা আছে তোমাদেরকে বলি। প্রথম পত্রের মধ্যে আছে ভেক্টর চ্যাপ্টারটা আছে, তারপরে তোমার এই গতি চ্যাপ্টারটা আছে, এবং নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা, আর যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এই 4টা চ্যাপ্টার আছে। আর দ্বিতীয় পত্রে থেকে আছে হলো তোমার এই স্থির তড়িৎ আছে, এবং তার সাথে আরো কয়েকটা বিষয় আছে। তোমাদের গত বছরে যে সিলেবাসটা বড় ভাইদের কাছে আছে সেটা পড়লে হবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের সিলেবাসটা অনলাইনে দেওয়া হবে, সে অনলাইন থেকে তোমরা দেখে নিতে পারবে। তবে এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে। তোমাদের জ্ঞাতার্থে জানাই, এই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এই চ্যাপ্টারটা সিলেবাসে আছে, তাই এই চ্যাপ্টারটা ভালো করে গুরুত্ব সহকারে পড়ো। ঠিক আছে মুর্শেদ, তোমার উত্তর পেয়েছো, এবং তোমরা শেয়ার করো। তোমরা বেশি বেশি শেয়ার করে যারা ক্লাস করে না তাদেরকে একটু
জানিয়ে দাও যে ক্লাস করতে হবে, ক্লাসের বিকল্প নেই, অনলাইন ক্লাসগুলো ভালো করে করতে হবে। আচ্ছা, এই বব, যে ভারী বস্তুকে সুতায় ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয় তাকে বব বলে। ঠিক আছে, বব ওই চিত্রের মধ্যে আমরা যে সুতার সাহায্যে যে বস্তুটি, গোলাকার বস্তুটি বাঁধা হয়েছিল ওটাকে বব বলে। এই যে এই সবুজের মতো দেখা যায়, এটি হচ্ছে বব। হ্যাঁ, এটি হচ্ছে বব। এই যে আমার কলমটা যেখানে আছে, এই দেখো কার্সরটা যার উপরে রাখছি এটাকে বব বলা হয়। তারপর আসো ঝুলন বিন্দু, ওই যেখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়, এটা কোথা থেকে ঝুলিয়ে দিয়েছি, এইখান থেকে ঝুলিয়ে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ঝুলন বিন্দু, এটি হচ্ছে ঝুলন বিন্দু। আচ্ছা, ভেরি গুড। তারপরে আসি কৌণিক বিস্তার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে কৌণিক বিস্তার। শুধু থ্যাংক ইউ দিলে হবে না, সাথে সাথে লেখাপড়া করতে হবে এবং প্রশ্নগুলোর উত্তরও দিতে হবে। আচ্ছা দেখো, কৌণিক বিস্তার। এবার আমরা কৌণিক বিস্তার সম্পর্কে জানবো। দোলনের সময় যে কোনো একদিকে সাম্য অবস্থান হতে, এইটাকে সাম্য অবস্থান বলে। যে আমার কার্সরটা দেখো, এটাকে সাম্য অবস্থান বলে। এই সাম্য অবস্থান হতে সর্বোচ্চ যে কৌণিক দূরত্ব মানে যে এই কোণটা তৈরি হয় তাকে কৌণিক দূরত্ব বলে। হ্যাঁ, আমরা দূরত্ব এস দ্বারা প্রকাশ করেছি, এক্স দ্বারা প্রকাশ করি, কিন্তু ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এই সরণটা কিন্তু থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা জানো কিনা? হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, এই যে সমস্ত বস্তু ঘুরে, অর্থাৎ ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু সরণ তোমার এস দ্বারা প্রকাশ করা হয় না, এক্স দ্বারা প্রকাশ করা হয় না, ওয়াই দ্বারা প্রকাশ করা হয় না, এখানে থিটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে কোণটা তৈরি হয়, এই যে যখন ববটা এখানে ছিল তখন কোনো কোণ ছিল না, যখন ববটা এখানে আসছে তখন এখানে একটা কোণ হয়েছে, এই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব। অতিক্রম করে তাকে কৌণিক বিস্তার বলে। ইহা 60 ডিগ্রির মধ্যে হতে হবে, 60 ডিগ্রি থেকে বেশি হওয়া যাবে না, বেশি হলে তাহলে সরল দোলক হবে না। সাম্য অবস্থান হতে কোনো একদিকে সর্বাধিক কৌণিক দূরত্বতে বা সরণকে কৌণিক বিস্তার বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, মাঝে মাঝে তোমরা উত্তর করছো, খুব ভালো। এই যে ক্লাসে যোগ দেওয়া অত্যন্ত ভালো। আচ্ছা, এবার আমরা আসি কার্যকরী দৈর্ঘ্য সম্পর্কে। কার্যকরী দৈর্ঘ্য, আবার আমরা সেই চিত্রটা দেখি। চিত্রটা এই যে চিত্র, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এই যে বব, এই ববের ব্যাসার্ধটা নিতে হবে, আর এই সুতার দৈর্ঘ্যটা, এই ঝুলন বিন্দু থেকে এই সুতার দৈর্ঘ্যটা নিতে হবে, তাহলে কার্যকরী দৈর্ঘ্য পাওয়া যাবে। ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে। কার্যকরী দৈর্ঘ্য এল সমান সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, অর্থাৎ এল প্লাস আর হচ্ছে কি 4 ডিগ্রি হতে হবে। নুসুর, তুমি বেশ ক্লাসে যোগ দিয়েছো, আজকে 4 ডিগ্রি নিতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ক্যাপিটাল এল সমান স্মল এল প্লাস আর, স্মল এল হলো সুতার দৈর্ঘ্য, আর হচ্ছে ববের কি ব্যাসার্ধ, আর হচ্ছে ববের ব্যাসার্ধ, আর স্মল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, তাহলে তুমি কার্যকরী দৈর্ঘ্য পাবা। আচ্ছা, ক্যাপিটাল এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এবার সরল দোলকের কিছু সূত্র আছে, সেই সূত্র সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে যারা ক্লাসে যোগ দিয়েছ থ্যাংক ইউ, আর যারা এখন এসে রোল নাম্বার দিচ্ছ তারা ক্লাসে থাকবে, তাদের কিন্তু খেয়াল করব তোমরা ক্লাসে আছো কিনা, আমি কিন্তু খেয়াল করতেছি, ভালোভাবে খেয়াল করতেছি। আর ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই কমে যাচ্ছে, প্রত্যেকটা ক্লাস, শুধু আমার ক্লাস নয়, সবার ক্লাসে কমে যাচ্ছে, এই দিকটা খুবই খারাপ। ঠিক আছে। আচ্ছা, 4 ডিগ্রি, 4 ডিগ্রি কেন? আচ্ছা, ভালো একটি প্রশ্ন করেছ, 4 ডিগ্রি কেন হবে? এটা হলো শামিমা আক্তার প্রশ্ন করেছে, 4 ডিগ্রি কেন? 4 ডিগ্রি কেন? আচ্ছা, 4 ডিগ্রি কেন, এই উত্তরটা তোমাকে দিচ্ছি। 4 ডিগ্রি থেকে যদি বেশি নাও তাহলে দেখা যাবে দুলতে, অর্থাৎ বাধাহীন, বলা হয়েছিল বাধাহীন শূন্য স্থানে দোলকটা শুধু দুলবেই, আজীবন দুলবে, কখনো থামবে না। 4 ডিগ্রি থেকে যদি বেশি নাও
তাহলে দেখা যাবে সেটা দুলতে দুলতে ওই 4 ডিগ্রি পর্যন্ত এসে থামবে। আবার যদি 4 ডিগ্রি থেকে কম নাও তাহলে দেখা যাবে কিছুক্ষণ পরে থেমে যাবে। সরল দোলকটা হচ্ছে এমনই একটা বিষয় যে সারা জীবন সে দুলবে। এর উপর ভিত্তি করে কিন্তু এই ঘড়ি তৈরি করা হয়েছিল এক সময়। কিন্তু এটা সবসময় দুলতেই থাকবে। অর্থাৎ 4 ডিগ্রি থেকে বেশি নাও এবং কম যদি নাও তাহলে সে তার সরল দোলন গতির যে ধর্ম সেগুলো বজায় থাকবে না, অর্থাৎ এক সময় গিয়েছে থেমে যাবে, অথবা সে 4 ডিগ্রি পর্যন্ত এসে সে তার কিছু ওই যে 4 ডিগ্রি পর্যন্ত আসবে তার কিছু শক্তি ব্যয় হবে, সেটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না। তাই 4 ডিগ্রি পর্যন্ত তোমার এটা নিতে হবে। এটা সম্পূর্ণ তোমার উত্তরটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, অর্থাৎ এটি প্র্যাকটিক্যালি এই জিনিসটা ব্যবহারিকভাবে এই জিনিসটা বিজ্ঞানীরা পেয়েছে এবং পাওয়ার পরেই তারা এই 4 ডিগ্রি শর্তটা আরোপ করেছে আমাদের উপরে, যারা আমরা এই শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা, থ্যাংক ইউ শামিমা আক্তার, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছ। এবার আসি হলো নাম। যারা তোমরা অন্যের আইডি ব্যবহার করো তারা নাম দিয়ে তারপরে প্রশ্ন করো অথবা রোল নাম্বার দিয়ে প্রশ্ন করো, তাহলে আমি বুঝতে পারবো। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, একজন যদি একাধিকবারও রোল নাম্বার দাও সমস্যা নেই, রোল নাম্বার একটাই গ্রহণ করা হবে। অর্থাৎ আমাদের সফটওয়্যার সিস্টেমটা এরকম যে তুমি 10 বার তোমার রোল নাম্বার দিলা, কিন্তু সে 10 বার গ্রহণ করবে না, একবার গ্রহণ করবে। অর্থাৎ আমরা যখন এই রোল নাম্বার গুলো নিয়ে আসবো তখন আমাদের সফটওয়্যার একবার সেটি গ্রহণ করবে। আচ্ছা, সরল দোলকের সূত্র নিয়ে এখন আলোচনা করি। সরল দোলক 4টি সূত্র মেনে চলে। বিজ্ঞানী গ্যালিলিও সূত্রগুলো আবিষ্কার করেন। সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো। বিজ্ঞানী গ্যালিলিও সূত্রগুলো আবিষ্কার করেন। সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো। সরল দোলক 4টি সূত্র মেনে চলে, ঠিক আছে। এই সূত্রগুলো আবিষ্কার করেন কে? বিজ্ঞানী গ্যালিলিও। এটা তোমরা মনে রাখবে। প্রথম সূত্র নাম হচ্ছে সমকাল সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে সমকাল সূত্র। সমকাল সূত্র কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে এবং কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। অর্থাৎ কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রির মধ্যে এবং কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত রাখো, তাহলে দেখবা যে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। আর যদি 4 ডিগ্রি থেকে বেশি নাও তাহলে সমান সময় পাবা না, সুতরাং ঘড়ি বানাতে পারবা না, সমান সময় পাবা না এবং ঘড়ি হিসাবে ব্যবহার করতে পারবা না। ক্লিয়ার? এইবার 4 ডিগ্রি কেন নিতে হবে? 4 ডিগ্রি নিলেই তুমি কি পাবে? একটি ঘড়ির সুবিধা পাবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সূত্রের দিকে আসি, দৈর্ঘ্যের সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ দোলনকাল টি এবং কার্যকরী দৈর্ঘ্য এল হলে, তাই সূত্রটাই বলতেছে টি সমানুপাতিক √L, অর্থাৎ এল এর বর্গমূল, এল এর বর্গমূল। অর্থাৎ এই সূত্র থেকে কিন্তু অঙ্কের জন্য লাগবে, এটা তোমরা ভালো করে খেয়াল করো। এই সূত্রটা থেকে আমরা ডান দিকে অর্থাৎ দিয়ে T1 স্কয়ার বা L1 সমান T2 স্কয়ার বা L2 এই সূত্রটা কিন্তু নিয়ে আসতে পারি। এবং অঙ্কে কোনো ক্ষেত্রে হয়তোবা টি দেওয়া আছে এল বের করতে হবে বা এল দেওয়া আছে টি বের করতে হবে, তখন এই সূত্রটা তোমার প্রয়োগ করতে হবে। থ্যাংক ইউ। তোমরা সবাই 4 ডিগ্রির কম নিলে, কম নিলে 4 ডিগ্রির কম নিলে থেমে যাবে। আচ্ছা, দুলবে না। তুমি প্র্যাকটিক্যালি করে দেখো কি ঘটনাগুলা ঘটে। প্র্যাকটিক্যালি করে দেখবা। পারভেজ খান, প্র্যাকটিক্যালি করে দেখবা কি ঘটনাগুলা ঘটে। এগুলা সবই ব্যবহারিক দিক আছে। ল্যাবে ব্যবহারিক বিষয়গুলো ল্যাবে হয় এবং বাসায় ওইগুলা বসে বসে করা যায়, বাসায় অনেকেই করে ফেলে। আচ্ছা, আমি আজকে এই জন্য তোমাদের অনেক নিদর্শন দেখালাম
অনেক বিষয়গুলো দেখালাম যে তোমাদের একটু বিজ্ঞান মনস্ক করা যায় কিনা, একটি অনুধাবন মনস্ক করা যায় কিনা, এবং শুধু খালি যে এই যে নোট লেখবা আর পড়বা, মুখস্থ করবা, লেখবা এবং লেখতে গিয়া ভুল করবা এবং সৃজনশীলের ধারা মানবে না, সে অবস্থায় গিয়ে পড়বা, না কিছু কিছু অনুধাবন করে ভালো উত্তর করবা। এই কারণে বিভিন্ন তোমার নিদর্শনগুলো দেখিয়েছি। ক্লাসটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারেক আজিজ অন্তর, তোমাকেও ধন্যবাদ। তুমি ক্লাসটিতে যে আছো এবং তুমি যে পড়তেছ, কিন্তু তুমি তোমার দায়িত্ব এইটুকুই নয়, এর সাথে সাথে তুমি কি করবে, এর সাথে সাথে তুমি এটা শেয়ার করবে, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে যে স্যার একটি ক্লাস নিচ্ছে, এই ক্লাসটা মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা এবার আসি ত্বরণের সূত্র। ত্বরণের সূত্র কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলকের দোলনকাল ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দোলনকাল যদি টি এবং অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয়, হ্যাঁ দেখো ভালো করে দেখো, একটু ভালো করে খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, সেক্ষেত্রে পেতে পারি টি সমানুপাত ব্যস্তানুপাতিক আর কি 1/g, আবার রুট ওভার হতে হবে, হ্যাঁ রুট ওভার হইতে হবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক হইতে হবে। ঠিক আছে, এখান থেকেও কিন্তু একটি সূত্র পাওয়া যায়, সেটি হচ্ছে t1 স্কয়ার বাই t2 স্কয়ার সমান g1 বাই g2। এটাও কিন্তু তোমার ব্যবহার করতে হবে অঙ্কের সময়। এবার আসি 4 নম্বর, অর্থাৎ শেষ সূত্রের জন্য আমরা প্রস্তুত হই ভরের সূত্র। ভরের যে সূত্রটা, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে এবং কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলকের দোলনকাল ববের ভর, আকার বা উপাদানের উপর নির্ভর করে না। ঠিক আছে, স্যার শেয়ার দিছি, থ্যাংক ইউ। স্বপ্নীল তুমি শেয়ার করেছো এবং বাকি সবাইকে শেয়ার করতে বলো। যত তোমরা এটা শেয়ার করবে একই সাথে তোমাদের উপকার হচ্ছে, এবং যারা এখন পর্যন্ত ক্লাসে যোগ দেয় নাই তারা ভাববে যে ওরা তো ঠিকই ক্লাস করে, আমরা করি না, নিশ্চয়ই ক্লাসে কিছু আছে, না থাকলে ওরা কেন করে, এই শুরু থেকে শেষ পর্যন্ত ওরা কি কারণে ক্লাসে বসে থাকে, আর আমরা যে ক্লাস করি না, আমরা কি কারণে ক্লাস করি না, এই পার্থক্যটা ওরা বুঝতে পারবে। তাই বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, একটা প্রশ্নবোধক চিহ্ন যারা ক্লাস করে না তাদের মধ্যে ছড়িয়ে দাও যে হ্যাঁ ক্লাস করলে উপকার আছে, এটা যেন তারা বুঝতে পারে। আচ্ছা, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে এবং কোন নির্দিষ্ট স্থানে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলকের দোলনকাল ববের ভর, আকার ও উপাদানের উপর নির্ভর করে না। এটাও তোমাদের সাথে সাথে অনুধাবনের জন্য মনে রাখতে হবে। এবার আসি সরল দোলকের সূত্র হতে দোলনকালের সমীকরণ। এই সমীকরণটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। এখন যে সমীকরণটা আমরা বের করব, দোলনকালের সমীকরণ টি। দোলনকাল আমরা টি দিয়ে প্রকাশ করি। একটি পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে কি বলে? দোলনকাল বলে। সেই দোলনকাল ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। সেই টি এর জন্য একটা রাশিমালা অবশ্যই প্রয়োজন। টি এর জন্য একটি রাশিমালা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ স্যার আমি প্র্যাকটিক্যালি করতে চাই, টু ওয়ান্ট আপনার হেল্প। ও আচ্ছা, এই যে শামিমা আক্তার প্র্যাকটিক্যালি করতে চাচ্ছে, আমার সহযোগিতা চাচ্ছে, ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। যখনই করোনা কাল শেষ হয়ে যাবে, আমরা ল্যাব খুলবো, তখন তোমাদেরকে এই প্র্যাকটিক্যাল গুলা ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। এবার মিতুল আলম রোমান দোলনকাল, হ্যাঁ দোলনকাল সম্পর্কে লিখেছ। দোলনকাল হচ্ছে একটি পূর্ণ দোলনের জন্য যে সময়টা, সেটাই হচ্ছে দোলনকাল। দোলনকাল টি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি। আচ্ছা, আমরা এখন সেই ক্যাপিটাল টির সমীকরণ বের করব। তাহলে দুইটা সূত্র, ওই সূত্র থেকে দুইটা সমীকরণ দেখলাম। টি সমানুপাতিক রুট ওভার এল, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আরেকটা সূত্র পেয়েছিলাম টি সমানুপাতিক 1/g, রুট ওভার 1/g, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই দুইটা, একবার জি ধ্রুবক থাকবে, আরেকবার এল ধ্রুবক থাকবে, দুইভাবে দুইটা ধ্রুবক থাকবে। স্যার আজকের ক্লাস অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। ইমরান মাসুদ, কখন থেকে আসছো তুমি?
শুরু থেকে আছো? দেখবো কিন্তু কয়টা প্রশ্নের উত্তর পেরেছ, কয়টা নিদর্শনের উত্তর দিতে পারছো, আমি কিন্তু সবই খেয়াল করব এবং দেখব। আচ্ছা, তাহলে এবার আমরা সরল দোলকের সূত্র হতে দোলনকালের সমীকরণ টি এর সমীকরণ বের করছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে দুটা সূত্র আমরা পেয়েছিলাম, টি সমানুপাতিক রুট ওভার এল, আরেকটা সূত্র পেয়েছিলাম কি, টি ব্যস্তানুপাতিক জি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুটো সূত্র পেয়েছিলাম। এই সূত্র দুটা থেকে একত্রে লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ হতে পাই কি, পাই টি সমানুপাতিক এল বাই জি, হ্যাঁ দুটারই নিচে ব্যস্তানুপাতিক, হ্যাঁ রুট ওভার টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি। জি এবং এল উভয়ই পরিবর্তনশীল হইতে হবে, জি এবং এল উভয়ই পরিবর্তনশীল হইতে হবে। তারপরে একটা ধ্রুবক সংখ্যা আসে, হ্যাঁ ধ্রুবক সংখ্যা আসে, কিন্তু এটা বুঝো তো, যে কোনো সমানুপাতিক যদি উঠাই দিতে চাও তাহলে একটি ধ্রুবক সংখ্যা দিতে হয়। কে সেই ধ্রুবক সংখ্যা কে দেওয়া হলো, ধ্রুবক সংখ্যা কে দেওয়া হলো, তাহলে টি সমান কে এল বাই জি। আচ্ছা, ভেরি গুড, এল বাই জি। এবার এই যে দেখো, এই কে সমানুপাতিক ধ্রুবক, এর মানটা ব্যবহারিক করে, প্র্যাকটিক্যাল করে, হ্যাঁ প্র্যাকটিক্যাল করে এর মানটা পাওয়া গেছে 2 পাই। প্র্যাকটিক্যালে এল এর মান বসিয়ে দেওয়া হয়েছে, জি এর মান বসিয়ে দেওয়া হয়েছে, টি এর মান বসিয়ে দেওয়া হয়েছে, টি নির্দিষ্ট সময় নেওয়া হয়েছে, এল নির্দিষ্ট সুতার দৈর্ঘ্য নেওয়া হয়েছে, ববের ব্যাসার্ধ নেওয়া হয়েছে, জি একটা নির্দিষ্ট স্থানে জি বের করে নেওয়া হয়েছে। তারপরে এই তিনটা মান বসিয়ে দেওয়ার পরে কে এর যে একটা মান পাওয়া যায়, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যে কে এর একটা মান পাওয়া যায়, সেইটা হলো 2 পাই। এটা তুমিও বের করতে পারবা, তোমরা সবাই এই মানটা, এই 2 পাইটা তোমরা বের করতে পারবা। কেন, কিভাবে বের করবা, সরল দোলক নিবা, সেখানে নির্দিষ্ট এল নিবা, তারপরে সেখানে জিটা নির্ণয় করে নিবা, জিটা কত আছে, তারপরে সেখানে এই দোলনকাল টিটা নির্ণয় করে নিবা। তাহলে এই তিনটা মান যদি বসিয়ে দাও, কে এর মানটা আপনা আপনি বের হয়ে আসবে। এই যে আপনা আপনি কে এর মানটা বের হয়ে আসবে, সেই কে এর মানটা হলো 2 পাই। হ্যাঁ বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা সরল দোলকের সূত্র হতে দোলনকালের সমীকরণ, এখন সরল দোলকের সূত্র হতে দোলনকালের সমীকরণ, এটা তো আমরা বের করলাম, এখন বের করেছি। এখন আবার নতুন একটা বিষয়ে যাই, সরল দোলকের গতির সমীকরণ ও দোলনকালের রাশিমালা। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখতেছি, তোমরা সবাই খেয়াল করছো, একটি বিষয় দেখছো, কি দেখছো, যে দেখো এখানে শেখার আছে কিন্তু টি সুতার টান কোন দিকে কাজ করে, দেখো ওই যে দেখো কোন দিকে কাজ করে, এবং এই টানটা দেখো আস্তে আস্তে একবার বাড়ে আবার একটু কমতেছেও দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো এমটা দেখো একটি দিক নেই, তবে এমটা আছে, তবে এই যে এফটা দেখো, এই যে এফ ইকুয়াল টু এমজি, এই যে দিকটা, এমজি একটা প্রত্যয়নী বল একটা জিনিস, আর এমজি একটা জিনিস, দুটা ভিন্ন জিনিস কিন্তু। এমজি হলো ওজন, বব থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর ক্রিয়া করে, আর এফ যেটা এফ প্রত্যয়নী বল, এফ হলো প্রত্যয়নী বল, সেটা কিন্তু এই যে দেখো সেটা চেঞ্জ হয়ে যায়, একবার দিক একদিকে হয়, আবার দেখো তীর চিহ্নটা, হ্যাঁ সে দিক চেঞ্জ করে ফেলে। ভালো করে খেয়াল করো, তোমরা সবাই ভালো করে। হ্যাঁ, আমরা এন ইসলাম নাহিদ স্যার সরাসরি আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ। হ্যাঁ, নিয়মিত ক্লাস করবা, অনলাইন ক্লাস করবা। এই যে চিত্রটা দেখাচ্ছি, এই যে শামিমা আক্তার, তুমি লেখাপড়ার দিকে আসো। মূল লেখাপড়াটা হচ্ছে যে এখানে তুমি খেয়াল করো প্রত্যয়নী বলটা কোন দিকে কাজ করতেছে, আবার এই যে দেখো ওই যে কৌণিক সরণ, যেটা কৌণিক সরণটা আস্তে আস্তে একবার কমতেছে,
কোনটা এখানে পরিবর্তনশীল, কোন রাশিগুলা পরিবর্তনশীল, কোন রাশিগুলা ধ্রুবক, কোন রাশিগুলার দিক কোন দিকে, এটা একটু ভালো করে খেয়াল করো। দিকগুলা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, এই এ প্রত্যয়নী বলের দিক কোন দিকে যাচ্ছে, তারপরে এমজি ওজনটা কোন দিকে যাচ্ছে, তারপরে হলো তোমার সুতার টান তার সে কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আবার কৌণিক সরণ অর্থাৎ কোণ, সেটার কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, একটু ভালো করে এখানে অনুধাবন করার চেষ্টা করো, একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা, এবার আমরা আসি সরল দোলকের গতির সমীকরণ ও দোলনকালের রাশিমালা। এই দোলনকালের রাশিমালা নির্ণয় করব আমরা। একটু নড়ে চড়ে বসো। গতির সমীকরণ এবং দোলনকালের রাশিমালা, একবার দোলনকালের রাশিমালা একটা সূত্র থেকে বের করছি, আবার আরেকটা রাশিমালা আমরা ওই রাশিমালাটা আবার এখান থেকে বের করার চেষ্টা করব, এবং গতির সমীকরণও আমরা সেখান থেকে কিভাবে স্থিতিশক্তি, গতিশক্তি ইত্যাদি বের করে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। ধরি একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল এবং ববের ভর এম। দোলকটি দুলতে দুলতে কোনো এক সময়, তাহলে দেখো ডান দিকে চিত্র আছে। ধরি একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল এবং ববের ভর এম। দোলকটি দুলতে দুলতে কোনো এক সময় সাম্য অবস্থান এসে হতে, এসে ভালো করে খেয়াল করে দেখো, চিত্রের মধ্যে এসে আছে। হ্যাঁ, এসটা হলো এই যে ঝুলন বিন্দু, আর এটা হলো এই যেটা এ। আমার এই যে কার্সরের দিকে খেয়াল করো, যারা মোবাইল দেখতেছো, ছোট ছোট লেখা তো তোমাদের জন্য বুঝতে একটু সমস্যা হবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল নেওয়া হয়েছে, ববের ভর এম নেওয়া হয়েছে, দোলকটি দুলতে দুলতে কোন এক সময় সাম্য অবস্থান এসে হতে থিটা কোণে এস বি অবস্থানে এলো। এই অবস্থায় বি বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল ববের ওজন এমজি দুটি উপাংশে বিভাজিত হবে। তাহলে এমজিটা দুটো উপাংশে বিভাজিত হবে। একটা হবে দেখো এই যে লম্ব বরাবর এমজি সাইন থিটা, আরেকটা হবে ভূমি বরাবর এমজি কস থিটা। এই এমজি কস থিটাটা এই সি বরাবর ক্রিয়া করবে, আর এমজি সাইন থিটাটা ক্রিয়া করবে এই এ বরাবর, বি এ বরাবর ক্রিয়া করবে, লম্ব বরাবর ক্রিয়া করবে। আর যখন দুলে তখন কিন্তু সেটা চাপের মতো, বৃত্তের মতো হয়। আর এটাকে লম্ব বরাবর, স্পর্শক বরাবর ক্রিয়া করবে, স্পর্শক বরাবর। যখন যে জায়গায় থাকবে সেই জায়গায় লম্ব স্পর্শক বলা হয়। এই অবস্থায় বি বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল ববের ওজন এমজি দুইটি উপাংশে বিভাজিত হবে। এবার আমরা আসি বল সরণের বিপরীত বলে, এই যে বল কিন্তু সরণের বিপরীত, তাই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে। এ সমান মাইনাস জি সাইন থিটা। থিটা ক্ষুদ্র এবং তা রেডিয়ানে পরিমাপিত হবে। থিটা সাইন থিটা সমান থিটা লেখা যায়। রেডিয়ানে যদি লেখো তাহলে থিটা লিখতে পারবা, কিন্তু ডিগ্রিতে লিখলে কিন্তু থিটা লিখতে পারবা না। ডিগ্রিতে লিখতে তো 90 মান আসবে, আর যদি থিটাতে লেখো, রেডিয়ানে লেখো, তাহলে সেই একের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 0.9, 0.8, 0.2, 0.5 এই সমস্ত মান আসবে। আচ্ছা, তারপর দেখো আবার টেন থিটা সমান বা থিটা, এই টেন থিটাকেও সমান থিটা ধরতে পারো, রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানে। তাই এ বি বাই এস বি হবে ওই তোমার লম্ব বাই ভূমি এ বি, এই যে এ বি এস বি, এই যে এস বি, অর্থাৎ এটাকে একটা ত্রিভুজ ধরছে, এটাকে একটা ত্রিভুজ ধরা হয়েছে, সমকোণী ত্রিভুজ টেন থিটা, তাহলে লম্ব বাই ভূমি। থিটা ক্ষুদ্র বলে চাপ এ বি কে সরল রেখা ধরা যায়, কিন্তু এ বি হচ্ছে সাম্য অবস্থান হতে ববের সরণ এক্স এবং এস বি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। হ্যাঁ, ভালো করে দেখো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমাদের হাতে সময় খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু এগিয়ে যাই, আশা করি ওইটা বুঝতে পারছো। তাহলে এখন মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দেওয়ার পরে এ সমান মাইনাস জি থিটা হলো সমান মাইনাস জি এ বি বাই এস বি, থিটা সমান এ বি বাই এস বি বসাইতে পারি। এই এ বি সমান এক্স, এটা আমরা ধরে নিছিলাম, এ বি সমান এক্স, সরণ যেটা হয়েছে এ বি সমান এক্স, এইদিকে আমরা সরণ ধরেছিলাম। আর এই যে এলটা আমরা এস বি এল, এটা আমরা তো প্রথমেই ধরে নিয়েছি এটা। তারপরে মাইনাস জি বাই এল এক্স লিখতে পারি,
এখন জি বাই এল সমান এই ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে এই সূত্র থেকে এখন তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই সূত্র থেকে আমরা এটা ওমেগা স্কয়ার বসাইতে পারি। এটি সরল সন্ধিত স্পন্দনের গতির সমীকরণ। এটা কিন্তু সরল সন্ধিত স্পন্দনের গতির সমীকরণ। এ সমান ত্বরণ পেয়ে গেছি। দেখো ত্বরণ পেলে, হ্যাঁ ত্বরণ পেলে কাজ পাওয়া যায়, কাজ পাওয়া গেলে সেখানে শক্তি পাওয়া যায়, সেই শক্তি অন্বেষণই হচ্ছে পদার্থবিজ্ঞানের সর্বশেষ কথা। তাহলে সরল দোলকের গতি সরল সন্ধিত স্পন্দন গতি, এর দোলনকাল টি সমান 2 পাই বাই ওমেগা। হ্যাঁ এই সূত্রটা তোমাদেরকে বলা হয়েছিল আগে একবার। তাহলে 2 পাই এল বাই জি। এখন ওমেগার মানটা যদি আমরা বসিয়ে দেই, এই যে ওমেগার মানটা যদি এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এই ফর্মটা পাবো টি ইকুয়াল টু 2 পাই এল বাই জি। তাহলে এটা আরেকটা সমীকরণ তোমরা পেলে। তাহলে এই সমীকরণের মাধ্যমে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের অঙ্ক করতে হবে, সৃজনশীল অঙ্ক করতে হবে, নিদর্শন দেখে অনুধাবন করতে হবে, নিদর্শন দেখে দেখে অনুধাবন করতে হবে। আচ্ছা এখানে বল উভয় দিকে ক্রিয়া করে। আচ্ছা থ্যাংক ইউ। তোমাদের সাথে অনেকক্ষণ আজকে ছিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী। তোমাদের সাথে বেশ কিছুক্ষণ আজকে ছিলাম। আজকের ক্লাসটা আসলে যতটুকু নিয়েছিলাম সম্পূর্ণ শেষ করতে পারলাম না, সমস্যা নেই। যে পর্যন্ত শেষ হয়েছে তার থেকেই আবার বাকিটা শুরু করব, বাকিটা শেষ করার চেষ্টা করব। তবে একটি কথা শুনো, যে বইটা তোমাদের পাঠ্য করেছি ওই বইয়ের এই আগামী ক্লাসে অর্থাৎ চতুর্থ ক্লাসে অঙ্কেতে ঢুকবো। অঙ্ক ঢুকে অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখানে সমাধান করে দিব। খুব সুকৌশলে দেখবা কেমনে সমাধান করে দেই, অর্থাৎ ইঙ্গিত গুলা তোমাদের দিয়ে দিব, তোমরা ওইগুলা সলভ করে ফেলবা ক্যালকুলেটর টিপে টিপে। আর যে সমস্ত অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য যেগুলো আসে সেগুলোর সাথে সাথে একবার ফুলটাই করে দেব তোমাদেরকে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সাথে আজকে ক্লাস করে আমার খুব ভালো লাগলো, কারণ হলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে ছিলে এবং আমার সাথে কমেন্টের মাধ্যমে তোমরা যোগাযোগ রক্ষা করেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।